পাকিস্তানের রাজনীতির পরিণাম, স্বাধীনতার সংগ্রাম এবং আমাদের সিদ্ধান্ত। জাতীয়তাবাদী সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে শুরু হয়েছিল ১৯৭১-এর মুক্তিযুদ্ধ। এই অঘটন এড়ানো সম্ভব ছিল। পাকিস্তানের মতো একটি বহুজাতিক দেশের জন্য শুরু থেকেই প্রয়োজন ছিল বিভিন্ন জাতিসত্তার এলিট শ্রেণীর মধ্যে ঐক্যমত্যের ভিত্তিতে একটি কার্যকরী শাসন ব্যবস্থা গড়ে তোলা। ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা কৌশল এবং পরিকল্পনা নির্ধারণের জন্য যে সহযোগিতা অতি আবশ্যক ছিল তা নিশ্চিত করার জন্য নিম্নে বর্ণিত বিষয়গুলোর উপর বিশেষ গুরুত্ব আরোপ করা উচিত ছিল জাতীয় পরিসরে। ১ নম্বরে, সব জাতীয় এলিট শ্রেণীর সমন্বয়ে একটি প্রতিনিধিত্বকারী সরকার কায়েম করা। ২ নম্বরে, বিভিন্ন জাতিসত্তার মধ্যে ঐক্যমত্য এবং একটি কার্যকারী ব্যবস্থা গড়ে তোলা। ৩ নম্বরে, সর্বক্ষেত্রে একতা ভিত্তিক সহজলভ্য জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলা। ৪ নম্বরে, জাতির লক্ষ্য এবং আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য বিভিন্ন জাতিসত্তার এলিট শ্রেণীর জনগণকে অনুপ্রাণিত করার দায়িত্ব গ্রহণ করা। ৫ নম্বর, যে কোনো বিচ্ছিন্নবাদী প্রচেষ্টাকে অঙ্কুরেই বিনষ্ট করে দেওয়া, বল প্রয়োগের মাধ্যমে নয় এবং তা ইতিবাচক পদক্ষেপ গ্রহণের মাধ্যমেই। ৬ নম্বর, অর্থনৈতিক সুবিধাবাদী যাতে জনগণ পর্যন্ত পৌঁছে তা নিশ্চিত করা। আধুনিকীকরণ এবং উন্নয়নের সুফল সমভাবে যাতে সব জাতিগোষ্ঠী উপভোগ করতে পারে তার ব্যবস্থা নিশ্চিত করা। জাতীয় এলিট শ্রেণীগুলো কর্তৃক বিভিন্ন জাতিগোষ্ঠীর জনগণের মাঝে জাতীয় সম্পদ ও সুবিধাবাদীর সুষম বণ্টন নিশ্চিত করা। ওকে, এই ধরনের কৌশল এবং পরিকল্পনা সব সমস্যার সমাধান অবশ্যই ছিল না, কিন্তু এর ফলে আশা করা যেত জাতীয় রাজনৈতিক অবকাঠামো বর্জনের পরিবর্তে ঐক্যের মাধ্যমে বহুজাতি দেশের অখণ্ডতা বজিয়ে রাখা। ধারণা করা চলে ন্যায্য অধিকার পাওয়ার জন্য বিভিন্ন জাতিসত্তার জনগোষ্ঠী কিছুকাল হয়তোবা প্রলম্বিত শিল্পায়নের পরিকল্পনা এবং স্থিমিত আধুনিকীকরণ প্রক্রিয়াকেও মেনে নিত। যে কোনো ব্যক্তির পক্ষে একটি ন্যায়ভিত্তিক সমাজে দরিদ্র হয়ে থাকাটা সহনীয় হয় তখনই যখন তার পরশিরা সমাজে অর্জিত ধন সম্পদের বড়াই করার সুযোগ না পায়। একটি দেশ উন্নত হতে পারে শুধুমাত্র ঐক্যের ভিত্তিতে। বৈষম্য এবং বিভক্তি এক অথবা একাধিক জাতিগত রাষ্ট্রের জন্ম দেয়, ফলে সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীরই হয় সমূহগতি। এজন্যই বহুজাতিক একটি দেশের এলিট শ্রেণীদের ঐক্যবদ্ধভাবে কাজ করা অপরিহার্য হয়ে দাঁড়ায়, শ্রেণী স্বার্থ এবং জাতীয় স্বার্থ দুটি বজিয়ে রাখার জন্য। কোনো এক বিশেষ পর্যায়ে তারা অবশ্যই নিজ নিজ জাতির স্বার্থে একে অপরের সাথে দ্বন্দ্বে লিপ্ত হতে পারে, কিন্তু কোনো ক্রমেই তাদের একে অপরের সহ্য শক্তি ও বোঝাপড়ার ক্ষমতার প্রতি সন্দেহ পোষণ করা উচিত নয়। তেমনটি হলে বিচ্ছিন্নবাদের বিপদসংকুল একতরফা রাস্তা অবশ্যই খুলে যেতে পারে অথবা খুলে যাবে। তথাকথিত ইসলাম ও ইসলামিক রাষ্ট্রের ধ্বজাধারী পাঞ্জাবি মোহাজের নিয়ন্ত্রিত কেন্দ্রীয় সরকার শুরু থেকে বাঙালিদের নিঃস্ব, হীনমনা এবং পশ্চাৎমুখী জনগোষ্ঠী হিসেবে গণ্য করে আসছিলেন। তারা মনে করতেন বাঙালি জনগোষ্ঠী পশ্চিম পাকিস্তানের উপর একটি বোঝাস্বরূপ। তারা বিশ্বাস করতেন পাকিস্তানি জাতীয়তাবাদ এবং অর্থনৈতিক উন্নতির সাথে বাঙালিদের জাতিগত চেতনা এবং তাদের হিন্দুয়ানি মনোভাব সংগতিপূর্ণ নয়। যাই হোক না কেন, এ কথা অস্বীকার করার কোনো উপায় নেই যে আইয়ুব খানের প্রণীত অর্থনীতির ফলে পূর্ব পাকিস্তানের শিল্প উদ্যোগীরা সংখ্যা তুলনামূলকভাবে বৃদ্ধি পায়, কিন্তু ওই সমস্ত উদীয়মান শিল্প উদ্যোগীরা সরকারি মদত এবং পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠা পশ্চিম পাকিস্তানি শিল্পপতিদের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে বাঙালি জাতীয়তাবাদী রাজনীতিবিদ যারা আঞ্চলিক স্বায়ত্তশাসনের জন্য সংগ্রাম করেছিলেন তাদের সাথে হাত মেলান। সমস্ত বাঙালি শিল্পপতিরা ইম্পোর্ট লাইসেন্স এবং বৈদেশিক মুদ্রা কোটা বাড়ানোর জন্য ওই আন্দোলনকে কেন্দ্রের উপর চাপ প্রয়োগকারী হাতিয়ার হিসেবে ব্যবহার করতে থাকেন। শেষ পর্যায়ে আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবি বাঙালি জাতির বিভিন্ন শ্রেণীকে একটি রাজনৈতিক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়। পশ্চিম পাকিস্তানি এলিট শাসন শ্রেণী অসংগতভাবে তাদের বাঙালি দোসরদের হীনমন্য, পশ্চাৎমুখী এবং হিন্দু মনোভাবাপন্ন বলে নিশ্চিত করেন। এই ধরনের মনোভাব বিচ্ছিন্নতাবাদী চেতনার উন্মেষ ঘটাতে বিশেষভাবে সাহায্য করে। তৎপুরী শেখ মুজিবের বিচার দেশের নাজুক ঐক্যের উপর হানে চরম আঘাত।
এখানে আবার উল্লেখ করতে হয়, মুজিবের ৬ দফার কোনো নতুন কিছু ছিল না। অতীতে বহুবার এ ধরনের দাবিসমূহ বাঙালি সংসদগণ কেন্দ্রীয় সংসদে উত্থাপন করেছিলেন। আগরতলা ষড়যন্ত্রের ঘোষণার সময়টি ছিল অতীব গুরুত্বপূর্ণ। এই ঘোষণাটি করা হয় এমন এক সময় যখন সারা দেশ জুড়ে এক জটিল রাজনৈতিক সমস্যার বিরাজমান। দেশ জুড়ে জনগণ তখন আইয়ুব শাহীর নিষ্পেষণ এবং স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে। আইয়ুব শাহী আঞ্চলিক বৈষম্য দূরীকরণের কোনো প্রচেষ্টা তো করেনি এবং পাঞ্জাবি মহাজের এলিট শ্রেণীর কায়েমি স্বার্থকে লালন করে তাদের আধিপত্যকে আরও সুসংহত করে তোলে। সামরিক শাসনকালে কেন্দ্রীয় প্রশাসনে বাঙালিদের প্রতিনিধিত্ব এরকম ছিল না বলেই চলে। ৬০-এর দশকে যখন বাঙালিদের ধৈর্যের বাঁধ প্রায় ভেঙে পড়ছিল, ঠিক তখনই পাকিস্তানের কেন্দ্রীয় শাসক গোষ্ঠী কর্তৃক বাঙালি রাজনীতিক নেতৃবৃন্দকে বিশ্বাসঘাতক এবং শত্রু শক্তি ভারতের দালাল হিসাবে আখ্যায়িত করার ফলে অবস্থার আরও অবনতি ঘটে। বাংলাভাষী জনগণ যারা দ্ব্যর্থহীনভাবে ১৯৪৭ সালে পাকিস্তানের পক্ষে ছিলেন, তারা পশ্চিমা শাসক গোষ্ঠীর কাছ থেকে এ ধরনের ব্যবহার কখনই প্রত্যাশা করেনি। পাকিস্তানের সৃষ্টিতে বাঙালি জনগোষ্ঠী সবিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এ সত্যটিকে অতি সহজে ভুলে গিয়েছিলেন পশ্চিমা শাসকগণ। পাকিস্তান তখনও ছিল অতি প্রিয় প্রতিটি বাঙালির কাছে। বাঙালি জনগণ শুধু চেয়েছিল রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মত প্রকাশের ন্যায্য অধিকার। তারা চেয়েছিল সাম্য ও সংহতির উপর একটি রাজনৈতিক কাঠামো। তারা চাইছিল স্বৈরাচারী একনায়কত্বের পরিবর্তে একটি গণতান্ত্রিক সরকার। স্বৈরাচারী একনায়কত্ব তাদের অতীতের হিন্দু আধিপত্য এবং অত্যাচার ও ঔপনিবেশিক ঘোষণাকেই জোরালোভাবে মনে করিয়ে দেয়। এ থেকে এটাই পরিষ্কারভাবে বলা চলে, বাঙালিরা সুচিন্তিত কতগুলো লক্ষ্যের বাস্তবায়নের জন্যই মূলত সংগ্রাম করেছিল, কোনো স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য নয়। এটা জোর দিয়ে বলা চলে যে আইয়ুব শাহীর পতনকালে পূর্ব পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে পড়াটা মোটেই অবধারিত পরিণতি ছিল না। জাতীয় রাজনীতি এবং অর্থনীতিতে বাঙালিদের অংশদারীদের অধিকার থেকে বঞ্চিত রেখে ক্ষমতাধর শাসকচক্র বাঙালি এলিট শ্রেণীকে জনগণের আন্দোলনের প্রতি ঠেলে দিয়েছিল এবং তাদের নৃতাত্ত্বিক, সাংস্কৃতিক এবং ভাষাগত বৈষম্যকে পুনর্জীবিত করার আন্দোলনে নেতৃত্ব দিতে বাধ্য করেছিল জাতীয় ঐক্যের বিরুদ্ধে। এ থেকে পরিশেষে এটাই বলা চলে যে অসম উন্নয়নই বাধ্য করেছিল বাঙালি এলিট শ্রেণীকে কেন্দ্রের বিরুদ্ধে জনগণের সাথে ঐক্যবদ্ধ হতে এবং জাতীয়তাবাদী চেতনার পরিবর্তে বাঙালিকত্বকে উস্কে দিতে। বাঙালিত্বের চেতনাই তখন ১৮ মত বাঙালি এলিট শ্রেণীকে জনগণের সাথে এক অটুট বন্ধনে বেঁধেছিল। অসম উন্নয়ন ঘোষণা, বঞ্চনা এবং নৃতাত্ত্বিক চেতনা ওই ধরনের লোভী যোগ যা একে অপরকে শুষে বেঁচে থাকে। সেই সময় অবধি যখন সশস্ত্র সংঘাত অথবা গণ-অভ্যুত্থানের বিকল্প কোনো পথই খোলা থাকে না, দুঃখজনক হলেও সত্য, পাকিস্তানও ঠিক সেই সন্ধিক্ষণে পৌঁছে অপরিহার্য এক মহাবিপর্যয়ের অপেক্ষা করেছিল। ৬০-এর দশকের শেষে অন্তিম অবস্থায় সামরিক জান্তা রাজনৈতিক সমস্যার সমাধান বন্দুকের জোরে করার সিদ্ধান্ত নেয়। শুরু হয় ২৫-২৬শে মার্চ ১৯৭১-এর আর্মি ক্র্যাকডাউন। পাকিস্তানের সেনা বাহিনী বাঙালিদের আন্দোলন নস্যাৎ করার জন্য বর্বরোচিত সশস্ত্র অভিযান শুরু করে সমগ্র বাঙালি জাতির বিরুদ্ধে। এভাবেই অনিবার্য হয়ে ওঠে দেশের বিভক্তি।